টেনিস খেলাটা দিন দিন ব্যর্থ হচ্ছে, কারণ যেখানে রাফায়েল নাদাল, নাওমি ওসাকা আর রজার ফেদারের মতো তারকারা কনসিস্টেন্টলি চার্টের শীর্ষ র্যাঙ্কিং অবস্থান করছেন এবং বছরে $1 মিলিয়ন ইনকাম করছেন, কিন্তু ওই একই চার্টের নিম্ন র্যাঙ্কিং এ যারা আছেন তারা প্রতিনিয়ত সংগ্রাম করছেন এবং বেঁচে থাকার জন্য দ্বিতীয় চাকরি নিতে বাধ্য হচ্ছেন। এমনকি সর্বোচ্চ বেতন পাওয়া টেনিস খেলোয়াড়রাও কোর্টের চেয়ে স্পন্সরশিপ ডিল থেকে অনেক বেশি অর্থ উপার্জন করছেন। অন্যদিকে বাস্কেটবল বা বেসবল খেলোয়াড় যারা $509 মিলিয়ন পর্যন্ত বেতন পেয়ে থাকে, যেখানে 2022 সালে টপ 15 জন খেলোয়াড়ের অর্জিত প্রাইজ মানি ছিল মাত্র $57 মিলিয়ন। এই স্বল্প প্রাইজ মানি থেকে নিম্ন র্যাঙ্কিংয়ের টেনিস খেলোয়াড়দের লিমিটেড স্পন্সরশিপের সুযোগ এবং উচ্চ ভ্রমণের খরচের জন্য ব্যাপকভাবে এই জনপ্রিয় খেলাটি খেলোয়াড়দের মানসিকতাকে আরও দুর্বল করে দিচ্ছে। ভক্তদের পার্টিসিপেশন অ্যান্ড সার্চ ট্রেন্ডের উপর ভিত্তি করে টেনিস হচ্ছে বিশ্বের মোস্ট পপুলার নন টিম স্পোর্ট এবং বিশ্বব্যাপী চতুর্থ জনপ্রিয় খেলা বলে মনে করা হয়। 2019 সালের হিসেবে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1.17%, যার মানে দাঁড়ায় বিশ্বব্যাপী 87 মিলিয়ন লোক টেনিস খেলেন, যার মধ্যে প্রায় 47% খেলোয়াড় মহিলা এবং 53% পুরুষ। একটা হাইলি টেলিভাইজড যুগে যেখানে বেশিরভাগ ম্যাচ স্ট্রিম করানো হয় বা দেখানো হয়, সেখানে টেনিস খেলার সম্প্রচার হার মাত্র 1.3%, যার ফলে পেশাদার টেনিস খেলোয়াড়রা তাদের জন্য খুব কম পরিমাণ অর্থ উপার্জন করতে পারে। আর তাই নিজেদের টিকিয়ে রাখার জন্য এন্ডোর্সমেন্ট এবং স্পন্সরশিপ ডিল করতে মাঠের পারফরমেন্স করার সময় এবং মাঠের বাইরে থাকার সময়ের হিসেব করলে তারা স্পন্সরশিপ জটিলতায় ভুগতে থাকে।